এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিএ প্রথম সেমিস্টারে পাস কোর্সের ইতিহাসের একটি 10 নম্বরের বড় প্রশ্ন ও তার উত্তর নিয়ে। পাস কোর্সের ইতিহাসের বিএ প্রথম সেমিস্টারে যে পেপারটি পড়তে হবে তার নাম এনসিয়ান্ট ইন্ডিয়া। এই পেপার থেকে যে বড় প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি তোমরা দেখে নাও। প্রশ্নটি রয়েছে গুপ্ত যুগের শাসন ব্যবস্থা পর্যালোচনা করো। এই প্রশ্নটি আবার এরকমভাবেও থাকতে পারে যে গুপ্ত যুগের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো তোমরা উত্তরটা এভাবেই লিখবে। প্রথমে ভূমিকা দিবে। ভারতের ইতিহাসে গুপ্তযুগ একটি স্মরণীয় অধ্যায়। কেবল বৃহৎ সাম্রাজ্য গঠন নয়, সেই সাম্রাজ্যকে সুশাসনের দ্বারা সংহত করার ক্ষেত্রেও গুপ্ত রাজারা যথেষ্ট দক্ষতা প্রদর্শন করেছেন। গুপ্তযুগের শাসন ব্যবস্থা সম্বন্ধে জানতে হলে আমাদের মূলত প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর নির্ভর করতে হয়। এই সব উপাদানের মধ্যে মুদ্রা, লেখ, দানপত্র, সৌধ প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। সাহিত্যিক উপাদানের মধ্যে মনুস্মৃতি, যাজ্ঞবল্ক্য স্মৃতি, বিভিন্ন পুরাণ প্রভৃতি উল্লেখযোগ্য। এছাড়া ফাহিয়ানের বিবরণ এবং কালিদাসের নাটক ও কাব্যগ্রন্থ থেকে গুপ্ত শাসন সম্বন্ধে কিছু জানা যায়। এরপর পয়েন্ট দেবে 1 নম্বর পয়েন্ট, রাজার ক্ষমতা। মৌর্যদের সাম্রাজ্যবাদী শাসন ব্যবস্থা সংশোধিত অবস্থায় দেখা যায় গুপ্ত শাসন ব্যবস্থায়। গুপ্ত শাসনতন্ত্রে রায়তন্ত্র ও প্রজাতন্ত্র উভয়ই প্রচলিত থাকলেও রায়তন্ত্র ছিল প্রধান। রাজা ছিলেন রাষ্ট্রের সর্বময় কর্তা। গুপ্ত সম্রাটরা রাজার দৈবসত্ত্বে বিশ্বাসী ছিলেন। তারা মহারাজা ধীরাজ, পরমেশ্বর, সম্রাট ইত্যাদি উপাধি ধারণ করতেন। এলাহাবাদ স্তম্ভলিপিতে সমুদ্রগুপ্তকে কুবের, ইন্দ্র, বরুণ প্রভৃতি দেবতাদের সমতুল্য বলে উল্লেখ করা হয়েছে। রাজপদ ছিল বংশানুক্রমিক এবং রাজার ক্ষমতা ছিল সীমাহীন। তিনি ছিলেন সামরিক, বিচার, শাসন বিভাগের সর্বময় কর্তা। রাষ্ট্রনীতি নির্ধারণ, আইন প্রণয়ন, যুদ্ধ পরিচালনা ছিল রাজার অন্যতম দায়িত্ব। প্রাদেশিক শাসনকর্তা ও উচ্চপদস্থ রাজকর্মচারীরা রাজা কর্তৃক নিযুক্ত ও পদচ্যুত হতেন। নম্বর পয়েন্ট, মন্ত্রী পরিষদ। রাজা শাসন সংক্রান্ত ব্যাপারে মন্ত্রী পরিষদের পরামর্শ গ্রহণ করতেন। রাজপুত্র, উচ্চপদস্থ কর্মচারী ও সামন্তদের নিয়ে মন্ত্রী পরিষদ গঠিত হতো। অবশ্য সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা একমাত্র রাজার ছিল। মন্ত্রী পরিষদের কাজ ছিল রাজাকে পরামর্শ দান করা। কোনো কোনো ক্ষেত্রে নাবালক রাজার অভিভাবক হিসাবে মন্ত্রী পরিষদ রাজ্য শাসন করতেন। কালিদাস 3 প্রকার মন্ত্রীর কথা উল্লেখ করেছেন, যথা পররাষ্ট্রমন্ত্রী, রাজস্ব মন্ত্রী, বিচার মন্ত্রী। মন্ত্রীপদ কোনো কোনো ক্ষেত্রে বংশানুক্রমিক ছিল। শাসন বিভাগের সর্বোচ্চ কর্মচারী ছিলেন প্রধানমন্ত্রী। এরপরে 3 নম্বর পয়েন্ট, বিচার ব্যবস্থা। রাজা বা সম্রাট ছিলেন সর্বোচ্চ বিচারক। কেন্দ্রীয় বিচারালয়ে উচ্চপদস্থ কর্মচারীরাও বিচার কার্যে অংশগ্রহণ করতেন। গ্রামাঞ্চলে গ্রামসভার প্রতিনিধিদের সাহায্যে রাজকর্মচারীরা বিচার কার্য সম্পাদন করতেন। দক্ষিণ ভারতের কোনো কোনো অঞ্চলে জুরি প্রথার প্রচলন ছিল। ফাহিয়ানের মতে গুপ্ত যুগে দণ্ড প্রথা ছিল উদার এবং প্রাণদণ্ড বা দৈহিক শাস্তির বিধান ছিল না বললেই চলে। কিন্তু ফাহিয়ানের এই বিবরণ যথার্থ নয়, কেননা মুদ্রা রাক্ষস নাটকে প্রাণদণ্ড ও বদ্ধভূমির উল্লেখ পাওয়া যায়। স্কন্দগুপ্তের জুনাগড় প্রস্তর লিপিতে কঠোর শাস্তিদানের উল্লেখ রয়েছে। এরপরে তোমরা 4 নম্বর পয়েন্ট দেবে, সামরিক সংগঠন। প্রথম চন্দ্রগুপ্ত থেকে স্কন্দগুপ্ত পর্যন্ত সকল গুপ্ত সম্রাটরা ছিলেন সুদক্ষ যোদ্ধা ও সাম্রাজ্যবাদী। গুপ্ত সম্রাটদের সামরিক বাহিনী পদাতিক, অশ্ববাহিনী, হস্তি বাহিনী, নৌবাহিনী নিয়ে গঠিত ছিল। এছাড়া সামন্তরাও যুদ্ধের সময় সেনা দিয়ে সাহায্য করতেন। উচ্চপদস্থ সামরিক পদগুলি ছিল মহাদণ্ডনায়ক, মহাসন্ধি বিগ্রহিক, মহাসেনাপতি, মহাবলাধিকৃত ইত্যাদি। প্রধান যুদ্ধাস্ত্র ছিল তীর, ধনুক, তরবারি, বর্ষা, কুঠার ইত্যাদি। এছাড়া গুপ্ত সম্রাটদের একটি শক্তিশালী নৌবাহিনীরও উল্লেখ পাওয়া যায়। পশ্চিম ও পূর্ব উভয় উপকূলে গুপ্ত সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল। এলাহাবাদ স্তম্ভলিপি থেকে জানা যায় সিংহল ও অন্যান্য বহু দ্বীপপুঞ্জে সমুদ্রগুপ্ত প্রাধান্য বিস্তার করেছিলেন। শক্তিশালী নৌবাহিনীর সাহায্যেই ওই অঞ্চলগুলি গুপ্ত সম্রাটরা নিজ অধীনস্থ করতে পেরেছিলেন। এরপরে 5 নম্বর পয়েন্ট, প্রাদেশিক শাসন। গুপ্ত যুগে প্রাদেশিক শাসন ব্যবস্থা ছিল কেন্দ্রীয় শাসন ব্যবস্থার ক্ষুদ্র সংস্করণ। প্রাদেশিক প্রশাসনের সর্বোচ্চ থাকতেন প্রাদেশিক শাসনকর্তা। শাসন কার্যের সুবিধার জন্য গুপ্ত সাম্রাজ্য কয়েকটি ভাগে বিভক্ত ছিল, যথা ভুক্তি, দেশ, রাষ্ট্র ও মণ্ডল। উত্তরাঞ্চলে ভুক্তি ও দক্ষিণাঞ্চলে মণ্ডল ছিল সাধারণ বিভাগ। ভুক্তি কতকগুলি বিষয় বা জেলায় বিভক্ত ছিল। দক্ষিণাঞ্চলের মণ্ডলগুলি নাড়ু ও কোট্টমে বিভক্ত ছিল। দেশ ও ভুক্তির শাসনভার যথাক্রমে গোপত্রী ও উপরিক মহারাজ নামক
রাজকর্মচারীদের হাতে ন্যস্ত থাকত। জেলা বা বিষয়ের শাসক ছিলেন বিষয়পতি বা আয়ুক্ত। বিষয়পতিদের সাহায্য করার জন্য নগরশ্রেষ্ঠী, কুলিক, স্বার্থবাহ, প্রধান কায়স্থ প্রভৃতি উপাধিধারী রাজকর্মচারীরা নিযুক্ত থাকতেন। এরপরে 6 নম্বর পয়েন্ট, রাজস্ব ব্যবস্থা। রাজস্ব ও পুলিশি শাসনের মধ্যে বিশেষ পার্থক্য ছিল না। প্রায় একই ধরনের কর্মচারীরা এই দুই বিভাগ পরিচালনা করতেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিল উপনিকা, দশপরাধিকা, দণ্ডিকা, গৌলমিকা, রাজুক ইত্যাদি। গুপ্ত সাম্রাজ্যে যে সকল কর প্রচলিত ছিল সেগুলি হলো ভাগ বা ভূমিকর, যা ছিল উৎপন্ন ফসলের 1/6, ভূতপ্রত্যয় বা আবগারি শুল্ক, এই শুল্ক পণ্যের উপর ধার্য করা হতো। আর 3, সরকারি কার্যের জন্য বিনা পারিশ্রমিকে শ্রমদানের বা বৃষ্টি প্রথা প্রচলিত ছিল। এরপর রয়েছে যুদ্ধ বা বৈদেশিক আক্রমণের সময় অতিরিক্ত কর বা মল্লকর আদায় করা হতো। এছাড়া গুপ্ত যুগে রাষ্ট্র ও গ্রামসভাগুলি যৌথভাবে জমির মালিকানা ভোগ করতেন এবং জমি হস্তান্তর করার ব্যাপারে রাষ্ট্রের সম্মতির প্রয়োজন হতো। 7 নম্বর পয়েন্ট, স্থানীয় স্বায়ত্তশাসন। গুপ্তযুগে জনবহুল নগরসমূহে নিগম সভা নামে পরিচিত প্রতিষ্ঠান পৌর শাসন কার্য পরিচালনা করত। নগরশ্রেষ্ঠী, পুস্তপান, স্বার্থবাহ প্রভৃতি নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে নিগম সভা গঠিত হতো। নগর শাসন ব্যবস্থার প্রধানকে পুরপাল বা নগর রক্ষক বলা হতো। অন্যদিকে গ্রামগুলি ছিল অনেক ক্ষেত্রে স্বয়ংশাসিত। গ্রামিক নামক কর্মচারী গ্রামের নেতৃত্ব স্থানীয়দের পরামর্শ অনুসারে গ্রামের যাবতীয় শাসন কার্য পরিচালনা করতেন। এরপর মূল্যায়ন। পরিশেষে বলা যায় যে গুপ্ত শাসন ব্যবস্থা ছিল সুনিয়ন্ত্রিত ও সুসংগঠিত। এর বিশেষ বৈশিষ্ট্য ছিল বিকেন্দ্রীকরণ ও স্থানীয় স্বায়ত্তশাসন। এইভাবে জনপ্রতিনিধিদের উপর শাসনভার ন্যস্ত করে গুপ্ত রাজারা এক মহান দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। এরূপ জনপ্রিয় শাসন ব্যবস্থা থাকার ফলে দীর্ঘকাল বৈদেশিক আক্রমণ প্রতিহত করা তাদের পক্ষে সম্ভব হয়েছিল।